যখন আমি আমার মেয়ের পিঠে জুতো মুছতে তার স্বামীকে দেখলাম তখন আমার হাত কাঁপল। নিশা মেঝে শুয়েছিল, দরজার কাছে ছেঁড়া সালোয়ারে নোংরা কাপড়ে। সমীর তার দামি জুতো তার পিঠে ঘষল এবং তার মেহমানদের সাথে হেসে বলল, এটা আমাদের পাগল নোকরানি, মাঝে মাঝে এমন হরকত করে। ৮ জন বসেছিল ডাইনিং টেবিলে, সবাই হাসছিল। কেউ জিজ্ঞাসা করল না যে এই নোকরানি কে, কেন এখানে ঘুমাচ্ছে। আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে, যাকে আমি ২৮ বছর নিজের রক্ত পসিনা দিয়ে পাললাম। কিন্তু তাদের কি জানা ছিল যে আমি কে? সমীরকে কি জানা ছিল যে যে সাধারণ মাকে সে সবসময় নজরআন্দাজ করেছে, সে ২৮ বছর ধরে প্রতি মাসে ৫০০র বেশি অ্যাকাউন্টের অডিট করে। আমাকে জাল স্বাক্ষর চেনাতে ১৫ সেকেন্ড লাগে। আমি জানি যে প্রতারণার কাগজপত্র কেমন দেখায়, এবং আমি এটাও জানতাম যে এখন সময় এসছে সব কিছু শেষ করার। সেই সন্ধ্যা আমাকে আজও মনে পড়ে, যেন কালকের কথা। আমি হঠাৎ পৌঁছলাম গোমতীনগর এক্সটেনশনে, সমীরের সেই ফ্ল্যাটে যা সে নিজের পরিশ্রমে কিনেছে বলেছে। দরজার ঘণ্টা বাজালাম। ভিতর থেকে আওয়াজ আসছিল হাসির, কিন্তু দরজা খুলল এক অজানা লোক। আমি জিজ্ঞাসা করলাম নিশার সম্পর্কে। সে ভিতরে ইশারা করে হেসে বলল, ও নোকরানি ভিতরে কোথাও থাকবে। নোকরানি? আমার মেয়েকে সে নোকরানি বলছে? যদি আপনারা আমাদের গল্পের সাথে যুক্ত থাকতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের এমন গল্প কেমন লাগছে অবশ্যই বলুন কমেন্টে। আমি ভিতরে গেলাম হলে। ৮ জন বসেছিল, খাচ্ছিল। সমীর মেজবানি করছিল। সাদা শার্টে দামি ঘড়ি পরে। আমাকে দেখে তার মুখে এক পলকের জন্য ঝাঁঝালো ভাব এলো। তারপর হাসি। অরে মাম্মিজি, আপনি জানাননি যে আসছেন? নিশা এখন একটু অসুস্থ। কোথায় সে? আমি জিজ্ঞাসা করলাম। বেডরুমে বিশ্রাম করছে, আপনি বসুন, আমি দেখছি। কিন্তু আমার নজর পড়ল দরজার কাছে কোনায়। সেখানে মেঝে কিছু পুরনো কাপড়ের স্তূপের কাছে কেউ শুয়েছিল। আমি কাছে গেলাম। হৃদয়ের ধড়কন থেমে গেল যখন আমি দেখলাম নিশা ছিল সে, আমার মেয়ে। ছেঁড়া সালোয়ারে চুল ছড়ানো, মুখ ফোলা, ঘুমোচ্ছিল মেঝে যেন কোনো জানোয়ার। এটা কি? আমার আওয়াজ কাঁপছিল। সমীর হালকা হেসে বলল, অরে ও মাম্মিজি, আসলে নিশাকে মাঝে মাঝে এমন এপিসোড আসে। আপনি জানেনই তো তার মানসিক অবস্থা। ডাক্তার বলেছে যে যখন এমন হয় তাহলে তাকে একা ছেড়ে দেওয়া উচিত। এবং তারপর আমার চোখের সামনে সে তার জুতো খুলল এবং নিশার পিঠে মুছতে লাগল। মেহমানদের মধ্যে একজন জিজ্ঞাসা করল, এটা কি ভাই? আমাদের পাগল নকরানি, সমীর বলল। মাঝে মাঝে এমন হরকত করে, যারা বোঝার ক্ষমতা নেই এতে, কিন্তু কাজ ভালো করে নেয়, তাই রেখে দিয়েছি। সবাই হাসছিল, কিন্তু আমি জানতাম না যে যা আমি সেই পলে দেখছি সেটা শুধু শুরু। আমার নাম অর্চনা ভাট। আমি ৫৩ বছরের, লখনউয়ের গোমতীনগরে থাকি। ১-২ বিএইচকে ফ্ল্যাটে, যা আমার এবং আমার স্বামীর মিলে কেনা ছিল ২০ বছর আগে। স্বামীর নাম ছিল রাজীব। ৩ বছর হয়েছে তাদের গেছে। কিডনি ফেল হয়ে গিয়েছিল। ৮ মাস ধরে ডায়ালিসিস চলল। হাসপাতালের চক্কর, ওষুধ, চিকিৎসা সবকিছু খরচ হয়ে গিয়েছিল তখন, কিন্তু রাজীব বাঁচল না। তাদের যাওয়ার পর থেকে আমি একা এই ফ্ল্যাটে। নিশার বিয়ে হয়েছিল তার থেকে ৬ মাস আগেই সমীরের সাথে। লখনৌয়েরই ছেলে ছিল, রিয়েল এস্টেটের কাজ করে। বলেছে বড় ধুমধামে বিয়ে হয়েছিল। আমি আমার বেশিরভাগ জমানো পুঁজি লাগিয়েছিলাম সেই বিয়েতে। রাজীবের অসুস্থতায় যা বেঁচেছিল সেটা প্রায় সব। শুধু একটা ছোট্ট আপৎকালীন এফডি বেঁচেছিল। কারণ নিশা আমার একমাত্র মেয়ে ছিল, আমার জীবন ছিল। আমি সিনিয়র অ্যাকাউন্টেন্ট, গুপ্তা মেটাল ওয়ার্কসে, গোমতীনগরেই ফ্যাক্টরি। ২৮ বছর ধরে কাজ করছি সেখানে। হার্ডওয়্যার তৈরির কোম্পানি, হ্যান্ডেল, লক, হিঞ্জ, এইসব। আমার কাজ ৫০০র বেশি কর্মচারীর অ্যাকাউন্টের অডিট করা, প্রতি মাসে প্রত্যেক পয়সার হিসেব। আমি জানি যে কে কোথা থেকে কি নিয়েছে, কে কি দিয়েছে, কোথায় গোলমাল, কোথায় সব ঠিক। এই কাজ আমাকে শিখিয়েছে যে কাগজপত্র কিভাবে পড়তে হয়, স্বাক্ষর কিভাবে পরীক্ষা করতে হয়, প্রতারণা কিভাবে ধরতে হয়। কিন্তু সেই সন্ধ্যায় যখন আমি আমার মেয়েকে মেঝে দেখলাম, আমার সব অভিজ্ঞতা, আমার সব বোঝা, সব ঝাপসা হয়ে গেল। শুধু একটা মা বেঁচে ছিল আমি, একটা মা যার মেয়েকে কেউ নোকরানি বানিয়েছে। আমি সমীরকে বললাম, আমি নিশাকে নিয়ে যাচ্ছি। সে হেসে বলল, মাম্মিজি, আপনি ব্যস্ত হবেন না, এটা তার ওষুধের প্রভাব। ডাক্তার নতুন ওষুধ দিয়েছে, কয়েকদিনে সব ঠিক হয়ে যাবে। কোন ওষুধ? কোন ডাক্তার? সাইকিয়াট্রিস্ট, মাম্মিজি। আপনি জানেনই তো নিশাকে মাঝে মাঝে।
সে অদ্ভুত হরকত করে, তাই আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। এখন ট্রিটমেন্ট চলছে। মেহমান সব শুনছিল। কেউ সহানুভূতি দেখিয়ে মাথা নাড়ছিল। এক মহিলা বলল, আজকালের মেয়েদের তো মানসিক সমস্যা অনেক হয়, ভালো যে আপনি চিকিৎসা করাচ্ছেন। আমি নিশাকে নাড়ালাম। সে উঠল না। গভীর ঘুমে ছিল, অথবা আমি বুঝতে পারছিলাম না। আমি বললাম, আমি এটাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। সমীরের মুখ শক্ত হল। মাম্মিজি, আপনি এখানে হঠাৎ এসে সিন তৈরি করবেন না। নিশা আমার স্ত্রী, আমি তার যত্ন নিই। আমি উঠলাম, সমীরকে সোজা চোখে দেখলাম এবং খুব আস্তে বললাম, আমি কাল আসব, সকাল 10টা বাজে। যদি নিশা ঠিক না পাই তাহলে আমি পুলিশ নিয়ে আসব। সে হাসার চেষ্টা করল, যেমন আপনার মর্জি মাম্মিজি, কিন্তু আমি দেখেছি তার চোখে ভয়ের ঝলক, শুধু এক পলকের জন্য, কিন্তু আমি দেখে নিয়েছি। আমি বাড়ি এলাম, সেই রাতে তো ঘুম এলো না। জানালার কাছে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, যেখান থেকে রাজীবের লাগানো ছোট্ট বাগান দেখা যায়, তুলসীর গাছ, কিছু গোলাপ। রাজীবকে বাগানের শখ ছিল। আজও যখন আমি ব্যস্ত হই তাহলে এখানে এসে দাঁড়াই। সেই রাতে আমি ঠিক করলাম, কিছু তো গোলমাল এবং আমাকে জানতে হবে কি। পরের দিন আমি সমীরের বাড়ি গেলাম। এবার দরজা খুলল তো নিশা। সে ঠিক লাগছিল, স্নান করে ধোয়া শাড়ি পরে হাসছে। মা, এসে গেছো তুমি? আও না ভিতরে। ভিতরে সমীরও ছিল, অফিসের জন্য তৈরি হচ্ছিল। মাম্মিজি, দেখুন, আমি বলেছিলাম না নিশা একদম ঠিক। কাল হয়তো বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, ও মেহমানদের জন্য খাবার বানাচ্ছিল সারাদিন। আমি নিশাকে জিজ্ঞাসা করলাম, তুমি ঠিক আছো? হ্যাঁ মা, একদম। তুমি ব্যস্ত কেন হয়েছ? কাল যারা মাথা ব্যথা ছিল তো ওষুধ খেয়ে নিলাম, ঘুম এসে গেল। কিন্তু তার চোখে কিছু অন্য ছিল, যেন ভয়, অথবা আমি বুঝতে পারছিলাম না। সমীর অফিস চলে গেল। আমি নিশার সাথে রান্নাঘরে বসলাম চা খাওয়ার জন্য। আমি আস্তে জিজ্ঞাসা করলাম, নিশা, সত্যি বলো, সব ঠিক তো? হ্যাঁ মা, সমীর খুব ভালো যত্ন নেয় আমার। এবং ও যে ওষুধগুলো তুমি নিচ্ছ। নিশার মুখ বদলালো। কোন ওষুধ? সমীর বলেছে সাইকিয়াট্রিস্টের ওষুধ। মা, আমাকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নেয়নি, আমি কোনো ওষুধ নিচ্ছি না। তখনই আমাকে কিচেন কাউন্টারে একটা ওষুধের শিশি দেখা গেল। আমি তুলে দেখলাম, সাইকিয়াট্রিক ওষুধ ছিল, কিন্তু তারিখ দেখলাম তো এক্সপায়ার হয়ে গিয়েছে। 6 মাস আগের ছিল, কিন্তু সমীর বলেছে নতুন ওষুধ কাল রাতে। তখন আমার মনে কিছু চমকালো। সমীর মিথ্যে বলছিল মেহমানদের সামনে। এই ওষুধ আসল নয়, এটা সব একটা নাটক ছিল। কিন্তু কেন? আমি সেই শিশি আমার ব্যাগে রেখে দিলাম। নিশাকে কিছু বললাম না, শুধু হাত ধরলাম তার এবং বললাম, বেটা, যদি কখনো কোনো সমস্যা হয় তো আমাকে ফোন করো, কিছু হোক। আমি এখান থেকে শুধু 20 মিনিটের দূরত্বে আছি। সে মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। আমি বাড়ি ফিরলাম তো চিন্তায় পড়লাম, কিছু তো ভুল ছিল, কিন্তু কি? পরের সপ্তাহে যা হলো সেটা আমার সব সন্দেহ সত্য করে দিল। বিয়ের পরের প্রথম 6 মাস তো সব স্বাভাবিক লাগছিল। নিশা খুশি ছিল, সমীরও ভালো দেখাচ্ছিল। ও রিয়েল এস্টেটে কাজ করে, এটা বলতো। বড় বড় কথা বলতো তার প্রপার্টি ডিলের। আমাকে লাগতো যে নিশার ভবিষ্যৎ নিরাপদ। কিন্তু বিয়ের 6 মাস পর থেকে কিছু বদলাতে লাগল। নিশা কম ফোন করতে লাগল। যখনই আসতো ক্লান্ত লাগত। আমি জিজ্ঞাসা করতাম তো বলতো, মা, ভরের কাজ করি তো ক্লান্তি হয়ে যায়। কিন্তু একদিন যখন আমি তাদের বাড়ি গেলাম না জানিয়ে, তো দেখলাম যে নিশার বাহুতে নীল লাগছিল। যখন জিজ্ঞাসা করলাম তো বলল, পড়ে গিয়েছিলাম মা, রান্নাঘরে। সমীর তখনও সেখানে ছিল। তুরান্ত বলল, হ্যাঁ মাম্মিজি, এদের যারা মনোযোগ থাকে না, কখনো এখানে লেগেছে কখনো সেখানে। আমি তো সবসময় বলি যে সামলে থাকো, কিন্তু যেভাবে সে এটা বলল তাতে তিরস্কার ছিল। আমার সামনে নিজের স্ত্রীকে নিচু দেখাচ্ছে। তারপর 1 মাস পর যখন নিশা আমার বাড়ি এলো, তো আমি দেখলাম যে তার চোখে ফোলা ছিল, যেন অনেক কেঁদেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বেটা? কিছু না মা, শুধু সমীরের মুড একটু খারাপ ছিল। কেন? অফিসে কিছু সমস্যা আছে। টাকার টানাটানি একটু। আমার কান খাড়া হয়ে গেল। টাকার টানাটানি? কিন্তু সে তো বলেছে যে তার ব্যবসা ভালো চলছে। নিশা কিছু বলল না, শুধু চুপ রইল। সেই দিনের পর থেকে আমি নোট করা শুরু করলাম প্রত্যেক ছোট কথার। 28 বছরের অভিজ্ঞতা ছিল আমার অ্যাকাউন্টসে। আমি জানতাম যে যখন কিছু ভুল হয় তো ছোট ছোট সংকেত মেলে, শুধু তাদের চেনা দরকার। একটা ডায়েরি বের করলাম, তাতে লেখা শুরু করলাম প্রত্যেক কথা, প্রত্যেক তারিখ, প্রত্যেক ঘটনা। কিন্তু আমি জানতাম না যে আসল ঝটকা এখনো বাকি ছিল।
2 মাস পর সামিরের ফোন এলো। খুব মিষ্টি আওয়াজে বলল, মাম্মিজি, যারা আপনার সাথে কিছু কথা বলতে ছিল। হ্যাঁ বলো। ও আসলে আমি একটা খুব বড় প্রপার্টি ডিল করছি, খুব ভালো সুযোগ, কিন্তু তার জন্য একটু ইনভেস্টমেন্ট দরকার। আমার হৃদয় বসে যেতে লাগল। কত? শুধু শুধু 15 লক্ষ মাম্মিজি। আমি জানি এটা বড় রকম, কিন্তু এই ডিল হয়ে গেল তো ডাবল টাকা ফিরে আসবে 3 মাসে। আমি গভীর শ্বাস নিলাম। সামির, আমার কাছে এত টাকা নেই। তোমাকে তো জানা যে রাজীবের অসুস্থতায় সব খরচ হয়ে গিয়েছে। কিন্তু আপনার তো এফডি, ফিক্সড ডিপোজিট আছে না, এবং বাড়িও আছে। আপনি তাকে মর্টগেজ রাখতে পারেন। মর্টগেজ? আমার বাড়ি, যা রাজীব এবং আমি 20 বছরের পরিশ্রমে কিনেছি, যাতে আমাদের প্রত্যেক খুশি, প্রত্যেক দুঃখ, প্রত্যেক স্মৃতি বসে আছে। আমি বললাম, আমাকে চিন্তা করতে দাও। কিন্তু মাম্মিজি, ডিল তাড়াতাড়ি ক্লোজ করতে হবে, 2 দিনে উত্তর দরকার। আমি ফোন রেখে দিলাম। সেই রাতে আমি আবার জানালার কাছে দাঁড়িয়ে রইলাম। রাজীবের ছবি দেখছিলাম, চিন্তা করছিলাম যে সে থাকলে কি করত। পরের দিন অফিসে আমি আমার সাথে কাজ করা উকিল সাহেবের সাথে কথা বললাম। আমাদের কোম্পানিতে লিগ্যাল টিম আছে, ছোট্ট। রাঘব ত্রিবেদী, 45 বছরের, খুব শান্ত এবং বোঝদার মানুষ। আমি তাদের সব বললাম। তারা শুনল এবং বলল, দেবীজি একটা কাজ করুন, প্রথমে এই সমীরের ব্যাকগ্রাউন্ড চেক করুন। রিয়েল এস্টেটে কাজ করে তো কোনো না কোনো রেজিস্ট্রেশন থাকবে, লাইসেন্স থাকবে। আমি আমার বন্ধুর সাথে কথা বলছি যে রেজিস্ট্রি অফিসে আছে। 2 দিন পর রাঘবজি আমাকে ডাকল। তাদের মুখে চিন্তা ছিল। দেবীজি, আমি চেক করলাম, সমীর ধাওয়ানের নামে কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো লাইসেন্স নেই। এই লোকটা কোনো পাকা রিয়েল এস্টেট ডেভেলপার লাগছে না। আমার পায়ের নিচে মাটি সরে যেতে লাগল। এবং একটা কথা রাঘবজি বলল, আমি আমার অন্য বন্ধুর সাথে কথা বললাম যে ব্যাংকে কাজ করে। সমীর ধাওয়ানের উপর অনেক লোন আছে, ছোট ছোট নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এনবিএফসি থেকে মোট মিলিয়ে প্রায় 47 লক্ষের ঋণ, 47 ল্যাক্স। এবং দেবীজি, একটা কথা, আর আপনি যা বলেছেন যে তার কাছে কিছু প্রপার্টি আছে, সেটা আমি চেক করলাম, সেই সব প্রপার্টি মর্টগেজ। কিছু তার নামে আছে না, শুধু পাওয়ার অফ অ্যাটর্নি আছে। আমাকে লাগলো যেন কেউ বুকে ছুরি ঢুকিয়েছে। আমার মেয়ে, আমার নিশা, সেই লোকটার সাথে বিয়ে করেছে যে একটা প্রতারক, একটা ঋণগ্রস্ত, একটা জুয়ারি হয়তো। আমি রাঘবজিকে জিজ্ঞাসা করলাম, এখন আমাকে কি করতে হবে? তারা বলল, সবার প্রথমে নিজের প্রপার্টি সিকিওর করুন, কোনো কাগজপত্রে সাইন করবেন না, এবং নিশা বিটিয়ার যত্ন নিন। এই লোকটা বিপজ্জনক হতে পারে। আমি বাড়ি ফিরলাম তো পুরো রাত জেগে রইলাম। চিন্তা করছিলাম যে এখন কি হবে। সমীর কি করবে যখন তাকে জানা যাবে যে আমি তাকে টাকা দেব না? নিশার কি হবে? 2 দিন পর সমীর আবার ফোন করল। মম্মিজি, আপনি চিন্তা করেছেন? হ্যাঁ। আমি বললাম, আমি তোমাকে টাকা দিতে পারবো না। ফোনে কিছুক্ষণ নীরবতা রইল, তারপর তার আওয়াজ এলো, আগের থেকে বেশি শক্ত। ঠিক আছে মম্মিজি, আপনার মর্জি। এবং ফোন কেটে গেল। তারপর যা হলো সেটা আমি কখনো চিন্তা করিনি। পরের সপ্তাহে নিশার ফোন এলো, কাঁদছিল। মা, প্লিজ আসো, প্লিজ। আমি ছুটে ছুটে পৌঁছলাম। দরজা খুললাম তো নিশার অবস্থা দেখে চিৎকার বেরিয়ে গেল। তার মুখ ফোলা, চুল ছড়ানো, শাড়ি ছেঁড়া। সে হেঁচকি তুলে কাঁদছিল। কি হয়েছে? আমি তাকে জড়িয়ে ধরলাম। সমীর মেরেছে আমাকে। বলেছে যে তুমি তার থেকে টাকা দেওয়া মানা করেছ। বলেছে যে তুমি একটা স্বার্থপর মহিলা, যে নিজের মেয়ের খুশি চায় না। আমার রক্ত ফুটে উঠল। ও কোথায়? জানি না, কাল রাত থেকে আসেনি। আমি নিশাকে সামলালাম, তাকে জল খাওয়ালাম, চোটে ওষুধ লাগালাম, এবং তারপর আমি সিদ্ধান্ত নিলাম, নিশা, তুই আমার সাথে চলো এখান থেকে। না মা, আমি সমীরের স্ত্রী। আমি কিভাবে ছেড়ে দিই তাকে? ও তোকে মারে নিশা, এটা ভুল। কিন্তু মা, বিয়ে হয়ে গেছে, সমাজে কি ভুলবে লোকেরা? এবং এখানেই আমি বুঝলাম যে নিশাকে বাঁচানোর জন্য আমাকে কিছু অন্য করতে হবে। শুধু তাকে বলে কাজ চলবে না, আমাকে সমীরকে পুরোপুরি শেষ করতে হবে। তার সব চাল, তার সব মিথ্যে সবাইকে উজাগর করতে হবে। সেই দিন থেকে আমি আমার তদন্ত আরও তীব্র করলাম। রাঘবজির সাহায্যে আমি সমীরের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা শুরু করলাম। জানা গেল যে সে জুয়া খেলে, অনলাইন জুয়া, ক্রিকেটের সট্টেবাজি। এখান থেকেই তার সব টাকা গিয়েছে, এবং এখন ও আমার প্রপার্টির পিছনে পড়েছে। আমি আমার ফ্ল্যাটের সব কাগজপত্র সামলে রাখলাম, ব্যাংককে বলে দিলাম যে আমার ছাড়া কাউকে কোনো তথ্য দেবে না। কিন্তু সমীর হার মানার মতো নয়। 3 সপ্তাহ পর আমাকে আর একটা ঝটকা লাগল। একটা লোক এলো আমার বাড়িতে,
হাতে কিছু কাগজপত্র ছিল। আপনি অর্চনা ভাট? হ্যাঁ। এটা আপনার জন্য লিগ্যাল নোটিশ, সমীর ধাওয়ানের পক্ষ থেকে। আমি কাগজপত্র নিলাম, পড়া শুরু করলাম তো হাত কাঁপতে লাগল। সমীর দাবি করেছে যে নিশা মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে আমার উপর পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, এবং কারণ নিশা তাদের স্ত্রী, তাই এই অধিকার সমীরের কাছে। কাগজপত্রে নিশার স্বাক্ষর ছিল, বা অন্তত তার মতো দেখতে স্বাক্ষর। আমি তুরন্ত রাঘবজির কাছে গেলাম। তারা কাগজপত্র দেখল এবং বলল, দেবীজি, এই স্বাক্ষর আসল লাগছে না। দেখুন, এখানে কলমের চাপ অন্য এবং এখানে অক্ষরের আকৃতি। এটা কোনো অন্য যে স্বাক্ষর করেছে। আমার 28 বছরের অভিজ্ঞতায়ও এটাই বলেছে। আমি প্রতিদিন স্বাক্ষর দেখি, শত শত হাজার। আমি জানি যে এটা নিশার আসল স্বাক্ষর নয়। আমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারি, রাঘবজি বলল। কিন্তু তার জন্য আমাদের প্রুফ দরকার, ঠোস প্রুফ। এবং তখন আমার একটা পরিকল্পনা সূচিত হলো। আমি ঠিক করলাম যে আমিও প্রমাণ সংগ্রহ করব, প্রত্যেক সেই জিনিস যা সমীরের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। আমি নিশাকে না জানিয়ে তার বাড়িতে ছোট্ট ভয়েস রেকর্ডার রেখে দিলাম। যখন আমি মিলতে গেলাম তো সোফার নিচে লুকিয়ে দিলাম। এটা ভুল ছিল, আমি জানতাম, কিন্তু আমার মেয়ের জীবন দামে ছিল। 1 সপ্তাহ পর যখন আমি আবার গেলাম তো সেই রেকর্ডার তুলে নিয়ে এলাম। বাড়ি এসে শুনলাম যে আওয়াজ রেকর্ড হয়েছে, তাতে আমার হৃদয় দোহলে গেল। সমীরের আওয়াজ, তোমার মা কিভাবে নিজেকে? বুড়ি মহিলা, তার কাছে যা কিছু আছে সেটা তো তোমারই, এবং তোমার মানে আমার। নিশার কাঁদতে কাঁদতে আওয়াজ, কিন্তু সমীর, ও আমার মা, আমি তাদের থেকে এভাবে কিভাবে চাইতে পারি? তাহলে তৈরি থেকো, আমি নিজে নেব, দেখি কিভাবে রোখে সে। রেকর্ডিংয়ে আরও অনেক কিছু ছিল, সমীরের বন্ধুদের সাথে কথা, তার ঋণদাতাদের সাথে কথা, সব কিছু। আমি সেই রেকর্ডিং রাঘবজিকে শোনালাম। তারা বলল, দেবীজি, এটা খুব ভালো প্রমাণ, কিন্তু আমাদের আরও দরকার। ব্যাংক স্টেটমেন্ট, তার জুয়ার প্রমাণ, সব কিছু। পরের 2 মাস আমি একটা জাসুসের মতো কাজ করলাম। দিনে অফিস যাই, রাতে প্রমাণ সংগ্রহ করি। আমি সমীরকে ফলো করলাম অনেকবার। দেখলাম যে সে কাদের সাথে মেলে। একবার তো আমি তাকে একটা সট্টেবাজের আড্ডায়ও দেখলাম, যেখানে ক্রিকেট ম্যাচের সট্টেবাজি চলছিল। আমি সেই জায়গার ছবি তুললাম, ভিডিও বানালাম। রাঘবজির বন্ধু ব্যাংক থেকে সমীরের অ্যাকাউন্টের ডিটেল বের করল। জানা গেল যে গত 6 মাসে সে 20 লক্ষ টাকা জুয়ায় হারিয়েছে, এবং এখন তার কাছে কিছু বাকি নেই। আমি নিশার সাথেও আস্তে আস্তে কথা বললাম। তাকে বোঝালাম যে সমীর কি করছে। প্রথমে তো সে বিশ্বাস করল না, কিন্তু যখন আমি তাকে প্রমাণ দেখালাম তো সে ভেঙে পড়ল। মা, আমি ভুল করেছি। সে কাঁদতে লাগল। আমি ভেবেছিলাম যে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও আমাকে মানুষ মনে করে না, নোকরানি মনে করে। আমি তাকে জড়িয়ে ধরলাম। বেটা, এখনো দেরি হয়নি, আমরা একসাথে মিলে এর সাথে লড়ব। কিন্তু সেই সময় আমি জানতাম না যে সমীরের আরেকটা চাল বাকি ছিল। একদিন নিশা ফোন করল, ঘাবড়ানো আওয়াজে। মা, সমীর বলেছে যে সে এই সপ্তাহে তার ইনভেস্টরদের ডিনারে ডেকেছে বাড়িতে, এবং সে আমাকে বলেছে যে আমি কিচেনে থাকব, বাইরে আসব না। আমাকে তুরন্ত বুঝে গেল ও আবার কোনো নাটক করতে যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে বেটা, তুই সেভাবে করো যেমন সে বলছে, এবং আমিও আসব। কিন্তু মা, সমীর তোকে ডাকেনি। আমাকে ডাকার দরকার নেই, আমি আমার মেয়ের সাথে মিলতে আসছি। সেই দিন আমি প্রস্তুতি নিলাম, রাঘবজির সাথে কথা বললাম। তারা বলল, দেবীজি, এখন সময় এসেছে, আমাদের কাছে সব প্রমাণ আছে, শুধু একটা সুযোগ দরকার। আমি বললাম, সেই সুযোগ আমি তৈরি করব। ডিনারের দিন আমি সন্ধ্যা 7টা বাজে পৌঁছালাম সমীরের ফ্ল্যাটে। দরজা বন্ধ ছিল, ভিতর থেকে আওয়াজ আসছিল। আমি ঘণ্টা বাজালাম। কোনো মেহমান দরজা খুলল। আমাকে দেখে অবাক হল। জি, আমি নিশার মা, ভিতরে আসতে পারি? সে হিসকিচাল, কিন্তু আমি ভিতরে ঢুকে গেলাম। হলে 8 জন বসেছিল, খাচ্ছিল। সমীর টেবিলের মাথায় বসেছিল, মেজবানের মতো। আমাকে দেখে তার মুখ শক্ত হল। মাম্মিজি, আপনি এখানে? নিশার সাথে মিলতে এসেছি। কোথায় সে? ও ভিতরে আছে, অসুস্থ। আমি হলে নজর ঘোরালাম, এবং তখন আমি দেখলাম দরজার কাছে মেঝে কাপড়ের স্তূপ। কাছে গিয়ে দেখলাম তো হৃদয় বসে গেল। নিশা ছিল সে, মেঝে ঘুমানো ছেঁড়া কাপড়ে।
এই সেই ডিনারের রাত ছিল যার শুরু আমি আপনাদের আগে বলেছি। সমীর তার জুতো নিশার পিঠে মুছল, মেহমানদের বলল যে এটা পাগল নোকরানি। কিন্তু সেই পলে আমার ভিতরে যে আগুন জ্বলল সেটা নেভার মতো নয়। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, চুপচাপ সমীরকে দেখছিলাম। তাকে লাগল হয়তো আমি ভয় পেয়েছি। সে হাসল, মেহমানদের বলল, মাম্মিজিকে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। নিশা একদম ঠিক, শুধু একটু। সে তার আঙুল তার মাথায় ঘোরাল। দিমাগি সমস্যা তো? মেহমান হাসছিল। আমি ফোন বের করলাম, একটা নম্বর ডায়াল করলাম। হ্যালো, আমি বললাম, আমি অর্চনা ভাট বলছি। হ্যাঁ, সেই অ্যাড্রেস, আসুন। সমীর জিজ্ঞাসা করল, কাকে ডাকছেন আপনি? আমি উত্তর দিলাম না, শুধু নিশার কাছে বসে গেলাম। তার চুল সোহাগ করতে লাগলাম। সে ঘুমে ছিল বা অজ্ঞান ছিল আমি জানি না। 10 মিনিট পর দরজার ঘণ্টা বাজল। সমীর খুলল। বাইরে রাঘবজি দাঁড়িয়েছিল, তাদের সাথে দুজন পুলিশ। সমীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা এটা কি? রাঘবজি ভিতরে এলো, খুব শান্তভাবে বলল, আমি রাঘব ত্রিবেদী, অর্চনা ভাটের উকিল, এবং এটা পুলিশ ইন্সপেক্টর মালিক। মেহমান সব চুপ হয়ে গেল, খাবার ছেড়ে দেখতে লাগল। আমি উঠলাম, নিশাকে সেখানে ছেড়ে সমীরের সামনে গেলাম। তার চোখে দেখলাম এবং খুব আস্তে বললাম, তুমি ভেবেছিলে না যে আমি একটা বুড়ি বোকা মহিলা? তুমি ভেবেছিলে যে তুমি আমার মেয়েকে বরবাদ করবে, আমার প্রপার্টি হাতিয়ে নেবে এবং আমি চুপচাপ দেখে যাব? সমীর কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি হাত তুলে থামালাম। 28 বছর। আমি বললাম, 28 বছর ধরে আমি প্রতি মাসে 500-র বেশি কর্মচারীর অ্যাকাউন্টের অডিট করি। আমি জানি যে জাল স্বাক্ষর কেমন দেখায়। আমি জানি যে প্রতারণার কাগজপত্র কেমন হয়। এবং আমি এটাও জানি যে তোমাদের মতো লোকদের কিভাবে ধরতে হয়। রাঘবজি একটা ফাইল খুলল, মেহমানদের সামনে রাখল। এটা দেখুন। আমি বললাম, এটা সেই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজপত্র যা সামির আমাকে পাঠিয়েছে। এতে আমার মেয়ের স্বাক্ষর আছে, বা অন্তত তার মতো দেখতে স্বাক্ষর। কিন্তু এটা আসল নয়। আমি ফোরেন্সিক এক্সপার্ট থেকে চেক করিয়েছি, রিপোর্ট এখানে আছে। আমি আরেকটা কাগজ বের করলাম, এবং এটা দেখুন, সমীর ধাবনের ব্যাংক স্টেটমেন্ট। গত 1 বছরে এরা 6 লক্ষ টাকা জুয়ায় হারিয়েছে। অনলাইন সট্টেবাজি, ক্রিকেট ম্যাচ, সব কিছু। মেহমানদের মধ্যে একটা লোক বলল, কিন্তু সমীর তো আমাদের বলেছে যে সে রিয়েল এস্টেট ডেভেলপার। আমি সেই লোকটার দিকে দেখলাম। আপনি এদের টাকা দিয়েছেন কি? সে হেঁচকে চাল। হ্যাঁ, 10 লক্ষ একটা প্রপার্টি ডিলের জন্য। ও টাকা গেল কোথায়? আপনাকে জানা? আমি জিজ্ঞাসা করলাম। জুয়ায়। আপনার এদের সবার। সমীর ধাওয়ান একটা জুয়ারি, একটা প্রতারক এবং একটা ঘরোয়া হিংসা করা অপরাধী। আমি ভয়েস রেকর্ডার বের করলাম, প্লে বাটন চাপলাম। সমীরের আওয়াজ গুঞ্জল, তোমার মা কিভাবে নিজেকে বুড়ি মহিলা? মেহমান সব শুনছিল, কিছুর চোখ ফাটা ছিল। সমীর ঘাবড়ে বলল, এটা সব মিথ্যে। মামিজি, আপনি আমাকে বদনাম করছেন? বদনাম? আমি জিজ্ঞাসা করলাম। আমি শুধু সত্যি বলছি, ও সত্যি যা আমি গত 3 মাস ধরে সংগ্রহ করেছি। রাঘবজি বলল, এবং এখন আমরা পুলিশে অভিযোগ দায়ের করাচ্ছি। ঘরোয়া হিংসার অধীনে, জাল স্বাক্ষর তৈরির অধীনে এবং প্রতারণার অধীনে। ইন্সপেক্টর মালিক এগিয়ে এসে সমীরের হাত ধরল। সমীর ধাওয়ান, আপনি গ্রেফতার। সমীর হাত ছাড়ানোর চেষ্টা করল। না, এটা ভুল, আমি কিছু করিনি। কিন্তু ইন্সপেক্টর তাকে হ্যান্ডকাফ পরিয়ে দিল। আমি মেহমানদের দিকে দেখলাম। আপনারা সবাই আজ এখানে আমার মেয়েকে দেখেছেন। তাকে নোকরানি বলা হয়েছে, পাগল বলা হয়েছে, কিন্তু সত্যি এটা যে সে একটা শিকার, সমীরের হিংসার, তার মিথ্যার। এবং এখন আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাচ্ছি। আমি নিশার কাছে গেলাম, তাকে নাড়ালাম। সে আস্তে আস্তে উঠল, চোখ খুলল, আমাকে দেখল। মা, তার আওয়াজ দুর্বল ছিল। হ্যাঁ বেটা, আমি আছি, চলো বাড়ি যাই। আমি তাকে তুললাম, রাঘবজি সাহায্য করল। আমরা বাইরে বেরিয়ে গেলাম। পিছন থেকে সমীরের চিৎকার আসছিল, মাম্মিজি, আপনি এটা করতে পারেন না, নিশা আমার স্ত্রী। আমি থামলাম, পিছনে ঘুরলাম এবং খুব ঠান্ডা আওয়াজে বললাম, নিশা আমার মেয়ে, এবং আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য কিছু করতে পারি। তোমাকে এটা জানা উচিত ছিল। সেই রাতে নিশা আমার বাড়ি এলো। আমি তাকে স্নান করালাম, পরিষ্কার কাপড় পরালাম, খাবার খাওয়ালাম। সে অনেক কাঁদল। আমি তার সাথে বসে রইলাম পুরো রাত। পরের দিন থেকে কোর্টের চক্কর শুরু হলো।
সমীরকে 3 দিনের পুলিশ কাস্টাডি মিলল। তার বাড়ি থেকে আরও প্রমাণ মিলল, জুয়ার, ঋণের, সবকিছু। জানা গেল যে সমীরের ওপর অনেক অন্য লোকেরও কেস ছিল, সেই ইনভেস্টরদের যাদের সে প্রপার্টি ডিলের নামে টাকা নিয়ে প্রতারণা করেছে। এক এক করে সব খুলতে লাগল, সমীরের পুরো জাল, তার সব চাল, সব কিছু। কোর্ট নিশাকে তুরন্ত প্রোটেকশন অর্ডার দিল। সমীর তার কাছে আসতে পারে না। আমি তালাকের কাগজপত্র দাখিল করিয়ে দিলাম নিশার পক্ষ থেকে। সমীরের মা বাবাও এলো আমার সাথে মিলতে। তারা ক্ষমা চাইল, বলল যে তাদের জানা ছিল যে সমীর জুয়া খেলে, কিন্তু তারা ভেবেছে যে বিয়ের পর শুধরে যাবে। আমি তাদের বললাম, আপনারা নিজের ছেলের ভুলগুলো লুকিয়েছেন এবং আমার মেয়েকে শাস্তি ভোগ করতে হয়েছে। এই ক্ষমা যথেষ্ট নয়। সমীরকে বেল মিলল না, তার কাছে 1 লক্ষ টাকার জামিন ভরার টাকা ছিল না। ঋণদাতা তার পিছনে পড়েছে। 47 লক্ষ উসুল করার জন্য তার সব 4G প্রপার্টি ডিল খুলে গেল। তার ব্যবসার পার্টনাররা তার বিরুদ্ধে প্রতারণার কেস করল। ও ডিনার পার্টিতে যে মেহমান ছিল তারা পুরো সমাজে কথা ছড়িয়ে দিল। সমীরের আশ্লীয়ত সবাইকে জানা গেল। তার থাকার সোসাইটি তাকে এন্ট্রি ব্যান করল। অখবারে খবর ছাপা হল রিয়েল এস্টেট ব্রোকারের প্রতারণার ভাণ্ডাফোড়। এবং নিশা, সে আস্তে আস্তে ঠিক হতে লাগল। আমি তাকে আমার কোম্পানির থেরাপিস্টের কাছে পাঠালাম। সে কাউন্সেলিং নিতে লাগল। 3 মাস পর নিশা আমার কোম্পানির অফিসে কাজ শুরু করল, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের পোস্টে। আমি তাকে শেখাই, সে শেখে। আস্তে আস্তে তার আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল। 6 মাস পর কোর্ট তালাক মঞ্জুর করল। নিশা আজাদ হয়ে গেল। সমীরকে 3 বছরের সাজা হল, প্রতারণা, জাল স্বাক্ষর এবং ঘরোয়া হিংসার কেসে। আজ যখন আমি আমার রান্নাঘরের জানলার কাছে দাঁড়াই, সন্ধ্যায় খাবার বানাতে এবং বাইরে রাজীবের লাগানো বাগান দেখি, তো আমাকে শান্তি মেলে। নিশা এখন আমার সাথে থাকে। আমরা দুজন একসাথে অফিস যাই, একসাথে বাড়ি আসি। সে আস্তে আস্তে পুরনো নিশা হয়ে যাচ্ছে। হাসে, কথা বলে, স্বপ্ন দেখে। কাল সে বলল যে তাকে প্রমোশন মিলেছে, এখন সে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে। আমি লখনৌয়ে থাকি, গোমতীনগরে। আপনারা কোথা থেকে? কমেন্টে অবশ্যই বলুন, হয়তো আপনাদের শহরেরও কোনো গল্প শোনাব কোনো দিন। সমীরও জেলে আছে, তার জামিন হয়নি। ঋণদাতা এখনও তার পিছনে আছে। যে টাকা সে লোকদের থেকে নিয়েছে সেটা ফিরিয়ে দিতে হবে, কিন্তু তার কাছে কিছু নেই। কোনো প্রপার্টি নেই, কোনো টাকা নেই। তার মা বাবা তাদের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে, বলল যে তাদের এখন তার সাথে কোনো লেনাদেনা নেই। এবং নিশা, ও এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু দৃঢ়ভাবে। আজ সকালে যখন আমরা দুজন অফিসের জন্য তৈরি হচ্ছিলাম, নিশা আমাকে বলল, মা, থ্যাংক ইউ। আমি জিজ্ঞাসা করলাম কোন কথার জন্য? আমাকে বাঁচানোর জন্য, আমার জন্য লড়াই করার জন্য। যদি তুমি না থাকতে তো আমি জানি না কি হতো। আমি তার হাত ধরলাম। বেটা, একটা মা নিজের মেয়ের জন্য কিছু করতে পারে, এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু আমি জানি যে এটা শুধু কর্তব্য নয়, এটা একটা লড়াই ছিল। একটা এমন লড়াই যা আমাকে লড়তে হয়েছে এবং আমি জিতেছি। এই গল্প থেকে আমি শিখেছি যে কখনো কাউকে দুর্বল ভেবে চলতে নেই, বিশেষ করে সেই মহিলাদের যারা চুপচাপ নিজের কাজ করে যায়। আমরা বুড়ো হতে পারি, কিন্তু বোকা নই। আমাদের কাছে অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, এবং সবচেয়ে দরকারি, আমাদের কাছে নিজের বাচ্চাদের জন্য লড়াই করার শক্তি আছে। আমি এটাও শিখেছি যে প্রত্যেক জিনিসের প্রমাণ রাখা দরকার, কাগজপত্র, রেকর্ডিং, সব কিছু। যদি আমি গত 3 মাস প্রমাণ সংগ্রহ না করতাম তো হয়তো আমি সমীরকে রুখতে পারতাম না। এবং সবচেয়ে বড় কথা, আমি শিখেছি যে কখনো হার মানতে নেই, চাই কতটা কঠিন কেন না হোক। যদি আপনি সত্যের সাথে থাকেন, যদি আপনার কাছে প্রমাণ থাকে, তো আপনি জিততে পারেন। আজ যখন আমি নিজের বাড়িতে বসে আছি, নিশা আমার কাছে আছে, আমার এফডি নিরাপদ, আমার ফ্ল্যাট আমার নামে, তো আমাকে রাজীবের স্মৃতি আসে। কাশ সে থাকত, তো দেখত যে আমি আমাদের মেয়েকে কিভাবে বাঁচিয়েছি, সেই স্কিলস থেকে, যা সে সব সময় আমার প্রশংসা করত। রাজীব সব সময় বলত, অর্চনা, তোমার মতো কেউ নেই, তোমার নজর থেকে কিছু ছোটে না। এবং সত্যি কিছু ছোটেনি, না সমীরের একটাও চাল, না তার একটাও মিথ্যা। আজ রাতে যখন আমি দিয়া জ্বালাবো পূজার ঘরে, তো রাজীবের ছবি দেখে বলবো, দেখো, আমাদের মেয়ে ঠিক আছে, এবং যে তাকে কষ্ট দিয়েছে তাকে সাজা মিলেছে। এবং আমি জানি যে রাজীব হাসছেন, কোথাও উপর থেকে, গর্ব করে। এটা আমার গল্প, একটা 53 বছরের বিধবার যে নিজের মেয়েকে বাঁচিয়েছে নিজের অভিজ্ঞতা থেকে, নিজের বোঝা থেকে এবং নিজের ধৈর্য থেকে।
এবং যদি আপনারাও কখনো এমন অবস্থায় থাকেন তো মনে রাখবেন, হার মেনো না, প্রমাণ সংগ্রহ করো, কানুনের সাহায্য নাও এবং সবচেয়ে দরকারি, নিজের বাচ্চাদের জন্য লড়ো, কারণ একটা মায়ের শক্তিকে কখনো কম আঁকো না। আমরা ভলে সুতির শাড়ি পরি, ভলে চুপচাপ নিজের কাজ করি, কিন্তু যখন নিজের বাচ্চাদের কথা আসে তো আমরা আগুন হয়ে যাই, এবং সেই আগুন সামিলের মতো লোকদের ছাই করে দেয়। যদি আপনাদের এই গল্প পছন্দ হয়েছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকন চাপুন, যাতে আপনাদের আমাদের নতুন গল্প মিলিতে থাকে, এবং কমেন্টে বলুন যে আপনাদের এই গল্প কেমন লেগেছে। শেয়ার করতে ভুলবেন না নিজের পরিবার এবং বন্ধুদের সাথে। পরের গল্প শীঘ্রই আসছে।